ভবিষ্যৎটা আসলে কি দেখছেন? একটি আশঙ্কার কথা আমরা শুনছি গতকাল থেকে একটি হতে পারে যে তিস্তা চুক্তি, সেই ক্ষেত্রে সরকার কিভাবে আগাবে বা সেটা কি মনে হয় আপনার কাছে? এখানে বিষয় দুটা। একটা হচ্ছে প্রথমত ওখানে দিদি আর মোদি অথবা দাদা আর দিদি, ওই চ্যাপ্টারটা একটা ভিন্ন প্রেক্ষিতে চলে গেছে, কিন্তু এটাই চূড়ান্ত নয়। এই গেল একদিক। দ্বিতীয় দিক, তিস্তা চুক্তির প্রশ্নে ভারত আগে যে অজুহাতটা সামনে দাঁড় করাতো, যেটা চিকন চাণক্য নীতি যেটাকে বলে, যে সামনে এক বিষয় প্রাসঙ্গিক সেটাকে ঢাকা দেওয়ার জন্য আরেকটা সামনে নিয়ে আসা, অর্থাৎ দিদিকে সামনে নিয়ে আসা হতো যে ভারত তো দিতে চায়, দিদির কারণে পারে না। দাদা দিতে চান কিন্তু দিদি দেন না। তো বাংলাদেশ এখন এই বিষয়টা কিভাবে হ্যান্ডেলিং করবে? কারণ এখন আর দিদিকে অজুহাত দেওয়ার সুযোগটা নেই, সরাসরি দাদা আছেন, দাদাকেই কথা বলতে হবে। তো আবার এই দাদারা এমন দাদা, কোনো আদা পড়া দিয়ে কিন্তু এই দাদাদেরকে ম্যানেজ করা যায় না। তো যেখানে আবার চীন অত্যন্ত প্রাসঙ্গিক অনেক দিন থেকে তিস্তার বিষয়, এটা নিয়ে ভারত ভার্সেস চীন ভার্সেস বাংলাদেশ একটা ত্রিকোণমিতি আছে। তো ওই জায়গায় বাংলাদেশ যদি সূক্ষ্ম কূটনীতি এখানে পরিচালনা করতে পারে, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশেরও কিন্তু অপশন আছে এই নিয়ে কথা বলার। কারণ তিস্তার বিষয়ে আজকে যারা ক্ষমতাসীন আছেন তারা প্রায় প্রতিদিনে গত নির্বাচনের আগে থেকে কথা বলছেন, আজকে 2 দিন আরও বেশি করে বলছেন। তার মানে এই বিষয়ে তারা পরিকল্পনা নিয়ে তারা আলাপ করবেন চীনের সঙ্গে। আর চীন তো আগেই প্রস্তাবে দিয়ে রেখেছে আমাদের কত উপকার হবে, 2 পাড়ে কি হবে, এই বিষয়ক নানান তথ্য সাবুত কিন্তু তারা আমাদেরকে দিচ্ছেন, অর্থাৎ আশাবাদী করছেন। তো আবার বর্তমান বিশ্ব বাস্তবতায় কাউকে অগ্রাহ্য করার সুযোগ থাকে না কূটনীতিতে। নির্বাচনের সময় নানান কথা বলা হয়, এই শুভেন্দুও দেখবেন 2 দিন পরে যে আবার খুব মুসলিম প্রেমিক হয়ে উঠবেন না, এটার কোনো গ্যারান্টি নেই। আবার মুসলিম কমিউনিটি যে তাকে স্বাগত জানাবে না, এটারও কোনো গ্যারান্টি নেই। কারণ মমতা 15 বছরে কিন্তু তিতা করে ফেলা একটা শব্দ আছে বলা হয় বাংলায়, যে তার প্রতি যে হাইপ ছিল, দিদির প্রতি যে ভালোবাসা, একটা মমতা কিন্তু এখান থেকেও ছিল তার প্রতি, যে আমাদেরই মানুষ বুঝে, স্যান্ডেল পরে ঘুরছেন, এক কাপড়ে ঘুরছেন, আমাদের স্বার্থের কথা বলছেন। কিন্তু বর্তমান বিশ্বে শুধু বাংলাদেশে নয়, এক জিনিস বারবার উচ্চারণ করতে থাকলে যত বেশি উচ্চারণ হয় সেটা তত বেশি তিতা হয়। তো মমতার ওখান থেকে যেমন শিক্ষা নেওয়ার বিষয় আছে, আর বিজেপি বিশেষ করে শুভেন্দু অধিকারীরা পরবর্তীতে কোন পদক্ষেপ নেন সেটারও অপেক্ষা করতে হবে। কারণ শুভেন্দু অধিকারীদের এই পর্যন্ত গত কয়েক বছরে আমরা কিন্তু 3-4টা বৈশিষ্ট্য দেখেছি। বাংলাদেশের রাজনীতিতে যেমন আমরা বলি যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, ওখানে কিন্তু শুভেন্দু অধিকারী সহ আরও কিছু অধিকারী আছেন, তাদেরও কথার কিন্তু শেষ থাকে না। তারা যখন যেটা ইম্পোজ করেন ওটা খুব চমৎকার করে করতে পারেন। তো যে কারণে আমাদের একটু অপেক্ষার বিষয় আছে। আর এই সমান্তরালে আমাদের বাম রাজনীতি নিয়ে আমরা যেমন একটু আশাবাদী হই মাঝে মধ্যে, হয়তো পুরোটা বিশ্বাস করি না, তারপরে একটু আশাবাদী হতে ইচ্ছা করে এই কারণে যে আমাদের বাম রাজনীতিকরা হয়তো রাজনীতিতে সাফল্য পাননি এই দেশে, কিন্তু তাদের মধ্যে এখনও আইকনিক নেতা আছেন। আর তাদেরও আবার আইকনিক যখন প্রশ্ন আসে তখন কিন্তু আমরা বুদ্ধদেব বা জ্যোতি বসুদেরকে স্মরণ করি। তো মমতা কিন্তু ওই চ্যাপ্টারও মোটামুটি মাটি চাপা দিয়ে ফেলার মতো একটা অবস্থা তৈরি করেছিলেন, যে একটু বাম বাম ভাব আছে। এই সব কিছু মিলিয়ে কি আসলে বিজেপির এই উত্থানটা? বিজেপি অবশ্যই এই সুযোগটা নিয়েছে, বিভাজনের কারণে তো ভোটগুলো ভাগ হয়ে গেছে। বিজেপি এই সুযোগটা যেমন নিয়েছে, বিজেপি নিবে স্বাভাবিক, হ্যাঁ, ওই ঘাটতিটা তারা সুযোগ নেবে। আবার যেটা বাস্তবতা, বাংলাদেশ আর ভারত 2 দেশেই সবাই একটু উন্নয়নের কথা শুনতে কিন্তু পছন্দ করে। প্রাপ্তিটা কি ঘটলো সেটার অপেক্ষার আগেই শুনতেও ভালো লাগে উন্নয়নের কথা। এবারের নির্বাচনে কিন্তু বিজেপির পক্ষ থেকে ব্যাপক আশাবাদ দেখানো হয়েছে, শিল্পায়ন, এটা সেটা। তো আবার পশ্চিমবঙ্গ যদি উন্নত হয়, ডেভেলপ করে, আমাদের কাছেও একটু আমার নিজের মনে হয়। কয়েকটা কারণ। প্রথম হচ্ছে এখনও চিকিৎসার প্রশ্নে আমরা কিন্তু ওই দিকেই যাই, এখনও কেনাকাটা বলেন, ঘোরাফেরা বলেন, আমাদের মনে হয়। আর একটু বিষয় আছে যেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে, এরকম একটা একই জিনিস মনে হয়। তো আমরা যেমন এ দেশ ও দেশ বলি না, এপার ওপার বলি। তো ওই জায়গায় বিজেপি ওই সুযোগটা নিয়েছে, তারা আরও নেবে। তো আবার এই কথাও তো সত্য যে ওখানে বামদের মধ্যে যে একটা বিচ্ছেদের মতো ঘটনা কিন্তু ভিতরে ভিতরে ঘটেছে। বাহ্যিকভাবে তারা আমাদেরকে তাত্ত্বিক কথা বলেছেন, কিন্তু ভিতরে ভিতরে তাদের মধ্যেও কিন্তু বুর্জুয়া চর্চা
গোপন থাকেনি। নানান কার্ডের উছিলায় আমাদের বাংলাদেশে আমরা যেটা করি চাঁদা বা বখরা, ওখানে কিন্তু এই কাণ্ডকীর্তি ঘটেছে। মমতা থাকা অবস্থায় ঘটেছে, তার লোকজনও করেছেন, এগুলো কিন্তু গণমাধ্যমেও এসেছে। তো একদিকে শক্তিমান দল, তার উপর আবার হিন্দুত্ববাদী রাষ্ট্র অনেকটা, তারা ওই সুবিধার নেবে বিজেপি, ওটাই তো স্বাভাবিক। তো এরকম একটা অবস্থায় বাংলাদেশেরও বোধহয় বাড়তি কথা অন্তত এই সময়টাতে একটু বিরত থাকা ভালো, কারণ কখনো কখনো শুধু কথার কারণেও কিন্তু গোলমাল বাঁধে। আজকে পররাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছেন, জানিয়েছেন যে ভারত থেকে বা পশ্চিমবঙ্গ থেকে পুশিনের ঘটনা ঘটলে বাংলাদেশের থেকে পাল্টা ব্যবস্থা এটাও নেওয়া কিন্তু হবে। এক বিবেচনায় একটু বাড়তি কথা। এই সময় এই এটাও কথাটা provocative কথা। জরুরি ছিল না, জরুরি ছিল না এই তিনি কথাটা। অবশ্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এটি বলেছেন, সেটি না দিতে পারতেন না। সাংবাদিকরা এই ধরনের অনেক প্রশ্ন করবে। আপনি দেখেন আমরা এমনিতেই মিয়ানমার গত কয়েকদিন ঠান্ডা আছে দেখে আমরা কিন্তু তাপটা অনুভব করছি না, রুবেল ভাই, অনুভব করছে না। কিন্তু একটা দুটা ঘটনা ঘটলেই আমরা দেখেন আমাদের ওই অঞ্চলটার কি অবস্থা হয়, তারা অঘটন ঘটিয়ে কিন্তু দিব্যি চলে যাচ্ছে। ওখানে তো কোনো ভূমি নেই, জলপথ, তারপর অঘটন তো ঘটিয়ে দিচ্ছে। আর যেখানে এটা আমাদের একদম পরিষ্কার সীমানাও নাই বললে চলে, মানসিকভাবে তো সীমানাই নেই, আমরা আমাদেরই মনে করি। তো ওই রকম একটা জায়গায় যদি এই ধরনের উত্তেজনা তৈরি করা হয়, এটা সামলানো কিন্তু আসলে কঠিন হবে। কারণ আমাদের এখানকার সামান্য এক একটা ঘটনা, ওখানকার কিছু গণমাধ্যম আছে, বলা হয় গণমাধ্যম, আসলে এগুলো এক ধরনের প্রচার মাধ্যম বা অপপ্রচার মাধ্যম, এমনভাবে ইম্পোজ করে, আমরা কিন্তু নিউজের টেবিল থেকে আপনি আমি আমাদেরকে কিন্তু অনেকটা বিভ্রান্ত করে ফেলে। তো এরকম একটা অবস্থায় রাজনীতিবিদদের জায়গা থেকে, বিশেষ করে সরকারের জায়গা থেকে সম্ভবত এই ধরনের প্রতিক্রিয়া দেয়া একটু সতর্ক থাকার দরকার আছে।